হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাকাউন্টিং সুপ্রিমেসি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শাফায়েত হোসেন শিফাত। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী নিয়ে। এটি হিসাব বিজ্ঞান উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের ক্লাস। তো এর আগে আমরা সংরক্ষিত আয় বিবরণী করেছি, পাশাপাশি বিশদ আয় বিবরণী করেছি। এখন আমরা মালিকানা সত্ত্ব বিবরণী সম্পর্কে জানার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব। এর আগে একটি কথা বলে রাখি, যদি প্রশ্নে বলে যে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী আলাদাভাবে প্রস্তুত করে দেখাও, তাহলেই কিন্তু ঠিক এভাবে ছক আকারে, এই যে ডিসপ্লেতে যে ছকটি তোমরা দেখতে পাচ্ছ, এভাবে করতে হবে। আর যদি বলে যে মালিকানা সত্ত্ব বিবরণী আলাদাভাবে না দেখাইতে, মানে যদি বলে যে শুধু শুধু বিশদ আয় বিবরণী তৈরি করো, রক্ষিত আয় বিবরণী তৈরি করো, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো, তো তাহলে এভাবে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী করার দরকার নাই। ঠিক আছে, জাস্ট নর্মালি আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যেরকম শেয়ার হোল্ডারদের জিনিসগুলো বসাই দায় পাশে, যেমন ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, আদায়কৃত মূলধন, শেয়ার অধিহার অবহার আমরা করেছি না, সেভাবে আমরা করে দেব। আর যদি বলে যে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী আলাদাভাবে করো বা করে দেখাও, তখন আমাদেরকে এই ছক আকারে করে দেখাইতেই হবে। এখন শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণীতে কি কি আইটেম থাকে সেটা আমাদের একটা প্রাথমিক ধারণা এর আগের অধ্যায় পেয়েছি। সেগুলো কি থাকে? শেয়ার মূলধন থাকে, যদি অগ্রাধিকার শেয়ার থাকে সেগুলো থাকে, যদি শেয়ারের অধিহার থাকে সেগুলো থাকবে, যে কোনো ধরনের সঞ্চিতি তহবিল থাকে, তাছাড়াও অন্যান্য নামে যে কোনো তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল বা যে কোনো তহবিল যদি থাকে আর কি। এবং সাথে একটি কি থাকবে? ঘর অবন্টিত মুনাফা। অবন্টিত মুনাফার মধ্যে ওই যে লভ্যাংশ বা ইত্যাদি প্রদানের কাজ হয়ে থাকে, আর মোট টাকা তো মোট টাকার ঘরই, সেটা জানো। তো এরকম একটা ছক তৈরি করার পর আমাদেরকে প্রারম্ভিক উদ্বৃত্ত দিয়ে শুরু করতে হবে। তো প্রারম্ভিক উদ্বৃত্তের মধ্যে কি কি উদ্বৃত্ত থাকবে? সাধারণ শেয়ার মূলধনের যে ব্যালেন্স আছে সেটা থাকবে, যদি কোনো প্রকার অগ্রাধিকার শেয়ার থেকে থাকে সেটার ব্যালেন্স থাকবে, শেয়ার অধিহার থাকলে সেটা থাকবে, যদি কোনো সাধারণ সঞ্চিতি তহবিল থাকে সেটা থাকবে, এছাড়াও অন্যান্য তহবিল নামে যদি কিছু থাকে সেটা থাকবে। সো অবন্টিত মুনাফাও যদি থাকে সেটাও থাকবে, মোট টাকা তো মোট টাকা, সবগুলো যোগ করে বসাবে। তারপরে দেখি আমরা যোগ বিয়োগের কাজে আসি। যদি ওই বছরে নিট লাভ হয়ে থাকে তাহলে সেটা অবন্টিত মুনাফার ঘরে আসবে, পাশাপাশি মোটের ঘরে আসবে প্লাস হয়ে। আর যদি ক্ষতি হয় তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তারপরে থাকবে আয়করের এন্ট্রি। আয়কর আমাকে প্রদান করতে হয়, সো আয়করের এন্ট্রিটা অবশ্যই মাইনাস হয়ে যাচ্ছে। আবার যদি আয়কর সঞ্চিতি থেকে থাকে, পুরানো গত বছরের আয়কর সঞ্চিতি থাকে, সেটা অবশ্যই প্লাসের হবে। তারপরে কি থাকবে? অন্তর্বর্তীকালীন লভ্যাংশ যদি প্রদান করা হয়, মানে আমার বছরের মধ্যবর্তী সময় কোনো লভ্যাংশ যদি আমি ঘোষণা করি, সো সেই লভ্যাংশটাকে আমাকে বাদ দিয়ে দেখাতে হবে। ইভেন প্রস্তাবিত লভ্যাংশ যদি কেউ প্রস্তাবনা করে থাকে সেটাও বাদ দিতে হবে। যে কোনো সঞ্চিতি তহবিলে বা যে কোনো তহবিলে স্থানান্তর করতে গেলেও সেই টাকাটাও আমাকে এখান থেকে বাদ দিয়ে দেখাতে হবে। আবার যদি আমি আয়কর ফেরত বাবদ কোনো অর্থ পাই, সেটা আমার এখানে প্লাস হয়ে, মানে যোগ হয়ে যাবে। তো সব কিছু করার পরে এখানে সমাপনী উদ্বৃত্ত থাকবে, ব্যালেন্স। দেখো সবগুলোর সমাপনী উদ্বৃত্ত শেষে কিন্তু ডাবল দাগ দিয়ে হিসাব ক্লোজ করে দেখাইতে হবে। তো মালিকানা সত্ত্ব বিবরণীটা মোটামুটি সহজ, আমরা এর আগেও হিসাব বিজ্ঞান প্রথম পত্র করেছি, তেমন কোনো ডিফারেন্স এখানে নাই। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে করার চেষ্টা করি। দেখি কোন অঙ্কটা করা যায়। আয় বিবরণী, আচ্ছা এই যে এখানে মিম সার্ভিস লিমিটেডের একটা অঙ্ক দেওয়া আছে। তো মালিকানা সত্ত্ব বিবরণীর জন্য কি কি যাবে? অনুমোদিত মূলধন, আচ্ছা এত টাকা বিভক্ত। সো দেখি আমরা কত টাকার ইস্যুকৃত মূলধন আছে। এই যে শেয়ার মূলধন প্রতি শেয়ার 10 টাকা করে, 5000 শেয়ার, এই 50,000 টাকা এটা আসবে। সাধারণ সঞ্চিতির একটা ঘর আছে, অবন্টিত মুনাফা আছে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আছে, এই যে এগুলো আসবে। চলো আমরা অঙ্কে চলে যাই। এই যে মালিকানা সত্ত্ব বিবরণী, প্রারম্ভিক উদ্বৃত্ত ব্যালেন্স কী ছিল? শেয়ার মূলধনের ব্যালেন্স ছিল 50,000 টাকা, সাধারণ সঞ্চিতির একটা ব্যালেন্স ছিল 10,600 টাকা, অবন্টিত মুনাফার একটা ব্যালেন্স ছিল 16,400 টাকা, সব মিলে হয়েছিল 77,000 টাকা। তার সাথে কি করছে? চলতি বছরে যে নিট মুনাফা আছে সেটা যোগ করছে। সো দেখো অবন্টিত মুনাফার ঘরে সেটা যোগ হয়ে আবার মোটের ঘরেও যোগ হয়েছে। তারপর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হিসেবে ঘোষণা করার কারণে কিছু টাকা বাদ হয়ে গেছে, সো সেটা অবন্টিত মুনাফা থেকে বাদ, পাশাপাশি মোট থেকেও বাদ। সো সমাপনী উদ্বৃত্তে মালিকানা সত্ত্ব বিবরণীর ব্যালেন্স গিয়ে দাঁড়াইছে
80,000 কত 800 টাকা, ঠিক আছে। আর এই সমাপনী উদ্বৃত্ত বা যে মালিকানা সত্ত্ব বিবরণী যে ব্যালেন্স, যদি রক্ষিত আয় বিবরণী তৈরি করতে বলে তাহলে মালিকানা সত্ত্ব বিবরণীর যে ব্যালেন্সটা আছে সেটার উদ্ধৃতপত্র, মানে এর পরের ধাপে তেমন কোনো কাজ নেই, শুধুমাত্র শেয়ার হোল্ডারদের যে হিসাব আছে ওইখানে গিয়ে দেখবো সমান সমান হয়ে যাবে। এটা পুরো অঙ্ক একসাথে করলে বোঝা যায়। আচ্ছা, আমরা আরেকটা মালিকানা সত্ত্ব বিবরণী করার চেষ্টা করি। এই যে এখানে আছে, দেখি এখানে কি আছে। শাপলা কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন এত টাকা। আচ্ছা, এই সেই ঘোড়ার ডিম। তারপর কি আছে দেখি, মজুদ পণ্য ক্রয় বিক্রয় ভাড়া বিজ্ঞাপন প্রদেয় হিসাবের কোনো কাজ নাই। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আছে, এটার কাজ আছে। হাতে নগদ আসবাবপত্র যন্ত্রপাতি প্রাপ্য হিসাব কোনো কাজ নাই। আয়কর আছে, আয়করের কাজ আছে। সংরক্ষিত আয়, আচ্ছা ঠিক আছে। সাধারণ সঞ্চিতি কাজ আছে। শেয়ার মূলধন, এই যে 10 টাকা মূল্যে 10,000 শেয়ার, সব মিলে 1 লক্ষ টাকা, এটার কাজ আছে। তারপরে দেখি সমন্বয় কি কি বলছে। সমাপনী মজুদ পণ্য, এটার কোনো কাজ নাই। ভাড়ার কোনো কাজ এখানে নাই। বিজ্ঞাপন অগ্রিম, এটার কাজ নাই। নিট লাভের এই যে 8,000 টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে, এইটার কাজ আছে। শেয়ার মূলধনের উপর 10% হারে চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে হবে, এটারও কাজ আছে। দেখো এখানে আয় বিবরণী করছে, সংরক্ষিত আয় বিবরণী করছে, আবার মালিকানা সত্ত্ব বিবরণীও করছে। তো আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে সরাসরি চলে যাই। তো প্রারম্ভিক ব্যালেন্স ছিল শেয়ার মূলধনের 1 লাখ, সঞ্চিতির একটা ব্যালেন্স ছিল 15,000, অবন্টিত মুনাফার ব্যালেন্স ছিল 10,000, সর্বমোট 1,25,000 টাকা। চলতি বছরে মুনাফা হয়েছিল কত 46,500। অবন্টিত মুনাফার ঘরে এই লভ্যাংশ বা মুনাফার কাজগুলি হতে থাকে, পাশাপাশি মোটের ঘরেও কাজ হয়। আয়কর দিছি 2,000 টাকা, দিলাম মাইনাস করে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হয়েছে 1,000 টাকা, দিলাম বাদ আমার হিসাব থেকে। প্রস্তাবিত লভ্যাংশ চূড়ান্ত লভ্যাংশ প্রস্তাবনা করা হয়েছে 10,000 টাকা, ওকে ঠিক আছে ফাইন, দিলাম বাদ দিয়ে। তারপরে কি সাধারণ সঞ্চিতি তহবিল স্থানান্তর করতে বলছে, ওকে সঞ্চিতি তহবিল স্থানান্তর করলাম। সো সাধারণ সঞ্চিতির ব্যালেন্সটা বাইরে গেল, আবার আরেক দিকে কী হলো, অবন্টিত মুনাফার ব্যালেন্সটাও এদিক দিয়ে কমে গেল। তো অবন্টিত মুনাফা থেকে কি বলছিল, সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করার জন্য আমাদের সম্বন্ধে একটু খেয়াল রাখতে হবে। এখানে এই যে নিট লাভের 8,000 টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। সো অবন্টিত মুনাফার থেকে, মানে এখানেই তো নিট লাভটা আছে, নিট লাভের 8,000 টাকা সাধারণ সঞ্চিতিতে সরাই দিলাম। এখন কথা বলতে পারো যে মোটের ঘরে কেন আসলো না। তো মোটের ঘরে তো নিট লাভের টাকা আমি একবার হিসাব করে নিয়েই এখানে কাজ করছি। এখন আমি যদি আবার 8,000 টাকা এখান থেকে মাইনাস করি তাহলে জিনিসটা 2 বার কাটাকাটি হয়ে যাবে। সেজন্যই আমার এই পাশে প্লাস মাইনাস হয়ে, দেখো জের কিন্তু জিরোই, মানে জিরো আছে। 8,000 টাকা জাস্ট স্থানান্তর করতে বলছে, নতুন করে যুক্ত করতে বলে নাই। এক জায়গাটা আরেক জায়গায় নিতে বলছে, নতুন করে কোনো কিছু আনতে বলে নাই। সেই জন্য এভাবে আমরা করলাম। এর মাধ্যমে মালিকানা সত্ত্ব বিবরণীর অঙ্কটা শেষ হলো। তো আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে প্রভাব ফেলে দেখো, দায় পাশে জিনিসটা দেখাইলে এখান থেকে বুঝতে পারবে। শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়সমূহের মধ্যে কি কি দেখো, এই যে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত বিলিখিত সব কিছু লিখবো। লিখার পরে সঞ্চিতি তহবিলের যা যা আছে তা লিখবো। তারপরে যে অবন্টিত মুনাফার সমাপনী জের, এটা আমরা কোথা থেকে পাইছি, এটা পাইছিল রক্ষিত আয় বিবরণী থেকে। যে আবন্টিত মুনাফার বা অবন্টিত মুনাফার সমাপনী উদ্বৃত্ত 35,500, রক্ষিত আয় বিবরণীটাই এখানে আসবে। আর মালিকানা সত্ত্ব বিবরণীর স্পেশাল কোনো কাজ নাই, শুধুমাত্র একটা জিনিস খেয়াল করবা যে শেয়ার মালিকদের মোট সত্ত্ব 1,58,500 টাকা। দেখো টাকাটা, এই যে শেয়ার মালিকদের মোট সত্ত্ব 1,58,500 টাকা ঠিকই, কিন্তু আবার গিয়ে এই শেয়ার, এই যে মালিকানা সত্ত্ব আছে না, মালিকানা সত্ত্ব বিবরণী, এই যে দেখো 1,58,500, এটা মিল থাকবে। সো এটার মাধ্যমে তুমি যথার্থতা যাচাই করতে পারবে যে তোমার অঙ্কটা হয়ে আসছে। তারপরে আর কি, মোট চলতি মোট যায় যোগ করে দিবে চূড়ান্ত হিসাবের মধ্যে। এই তো, যাই হোক, আমরা মালিকানা সত্ত্ব বিবরণীটা আলাদাভাবে আশা করি বুঝাইতে পারছি। এর পাশাপাশি এর আগের ক্লাসে আমরা রক্ষিত আয় বিবরণীটা খুব সুন্দরভাবে বুঝাইছি। এর আগের ক্লাসে আমরা বিশদ আয় বিবরণী বুঝাইছি। এরপরে আমাদের মিশন থাকবে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা চূড়ান্ত হিসাবটাকে একেবারে ডিসমিস করে দেওয়া। তো এই 3টা জিনিস ভালোভাবে শিখতে পারলে আমরা তো বুঝতেই পারবো যে কোন কোন এন্ট্রিগুলো অলরেডি কাজ হয়ে গেছে, কোন কোন এন্ট্রিগুলোর কাজ আছে। আমরা তো এতদিন ধরে অঙ্ক করতেছি, আমাদের একটা ধারণা হয়ে গেছে, আমরা এখন মোটামুটি এক্সপার্ট। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আমার রিকোয়েস্ট থাকবে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার কাজে দরকার হোক বা না দরকার হোক, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার জন্য একটু ভালো হয় আর কি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং সুপ্রিমেসির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।